পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি জায়গায় থমকে ছিল। ৭১ নিয়ে ক্ষমা চাইলেই সম্পর্ক উন্নয়ন সহজ হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, লেবাননে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ১২টি সভা ও ২৫ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের কাছে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। কেউ এদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করেনি। তাদেরকে ৩ মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিন ওই সরকার থাকবে না। এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক আলোচনায় ঢাকা অবশ্যই ৭১ ইস্যুতে কথা বলবে। ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। এই সাহসটুকু দেখায় পাকিস্তানের কোনো সরকার যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। তিনি আরও জানান, লেবাননে যুদ্ধাবস্থা অবনতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনা জটিল হয়ে পড়েছে। তবে তাদের সুরক্ষা নিশ্চিতে দূতাবাস কাজ করে যাচ্ছে। ইভাকুয়েশন ওই পার্সে শুরু করিনি, কিন্তু এগুলি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আইওএমের সাথেও। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার গুলশানের পর এবার বিজয় সরণির ৬টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই সিগন্যাল সিস্টেম চালু প্রক্রিয়াধীন। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টাকে ৬টি সুপারিশ দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার তাগিদ তাদের। গুলশান ২ গোলচত্বর এলাকা। ট্রাফিক সিগন্যালে বিভিন্ন যানবাহনকে এভাবেই শনাক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙা এসব গাড়ির তথ্য চলে আসছে সেন্ট্রাল কমান্ড সেন্টারে। গত বছর গুলশানে এসব ক্যামেরা বসানোর পর বিজয় সরণিকে কেন্দ্র করে আশেপাশের ৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন। এআই ট্রাফিক ব্যবস্থাকে বিশেষজ্ঞরা স্বাগত জানালেও এ পদ্ধতি সময় সাপেক্ষ বলছেন তারা। আমাদের গুলশান ২-এ যে পরীক্ষা চালানো হচ্ছে সেখানে ট্রাফিক ক্যামেরা আছে, এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে। ট্রাফিক ক্যামেরা মূলত রিয়েল টাইম অপটিমাইজ করে যে কোন লেগে কি পরিমাণ যানবাহনের সারি তৈরি হচ্ছে, এর উপর বেস করে সে ফেজগুলি দেয় যে সবুজ বাতি কতক্ষণ চলবে। এবং সেখানে এনফোর্সমেন্ট ক্যামেরাও আছে। কেউ যদি ভায়োলেশন করে, লেন ভায়োলেশন অথবা বিপরীত মুখ থেকে চলে আসে, এই ডিটেকশনগুলি তারা করতে পারে এবং সেই অনুযায়ী মামলা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমি বলবো যে এই ২ ক্যামেরার পাশাপাশি তাদের পিটিজেড ক্যামেরাও বসানো উচিত। এদিকে নগরের শৃঙ্খলা ফেরাতে অবৈধ যান বিলুপ্ত সহ ৬টি সুপারিশ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা এই যে বাসের যে একটা শৃঙ্খলার কথা বলছি, একটা বিজ্ঞানভিত্তিক সমাধানের কথা বলছি, সেখানে মাত্র ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং মেট্রোতে আমরা যে পরিমাণ যাত্রী পরিবহন করব তার প্রায় ৭ গুণ বেশি যাত্রী কিন্তু আমি বাস দিয়ে করতে পারবো। অর্থাৎ ঢাকা শহরের জন্য একটা মেরুদণ্ড হবে আমার সিটি বাস সার্ভিস। চলমান পরিস্থিতিতে সড়কের নৈরাজ্য কাটিয়ে উঠতে সব পক্ষ নিয়ে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্য ডিএমপির। আমাদের ট্রাফিক পুলিশ সহ ডিএনসিসি আরও সংস্থা মিলে আমরা এগুলো কাজ করছি। আমাদের ৬টার মধ্যে ৪টা এখনই চলমান আছে, আর ২টা একটা হলো ট্রাফিক সিগন্যাল সিস্টেমটা চালু করা এবং একটা ওই যে এই সিগন্যাল সিস্টেম কীভাবে কাজ করবে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য একটা মোবাইল টিম গঠন করা। এই ২টা এখনও আমরা শুরু করতে পারিনি, বাকি ৪টা কাজ শুরু করেছি। প্রায় ২.৫ কোটি মানুষের শহরে মাত্র ৪,০০০ ট্রাফিক পুলিশ। জনবল বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়নে গুরুত্ব বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলামকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবির সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি।
2008 সালের জানুয়ারি থেকে একটানা 17 বছর এই পদ ছিল তার দখলে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান নজরুল ইসলাম মজুমদার। 25 আগস্ট তার এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। খুলনার একটি হত্যা মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে 2022 সালে খুলনার ফুলতলায় হামলা ও হত্যার একটি মামলায় সালাম মুর্শিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে খুলনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সালাম মুর্শিদি। একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ীও ছিলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার। বাফুফের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাফুফে থেকে পদত্যাগ করেন সালাম মুর্শিদি। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল করিম চৌধুরীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত 11টার দিকে চট্টগ্রামের খুলশীতে ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে $16,000 সহ নগদ 10 লাখ টাকা পাওয়া যায়। ইকরামুলের নামে হত্যাসহ 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইকরামুল করিম চৌধুরী। রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশের সংস্কার টিকিয়ে রাখা যাবে না। 2008 সালের পর পুলিশের সংস্কারের নামে শুধু পদ আর সুযোগ সুবিধাই বাড়ানো হয়েছে বলছেন সাবেকরা। আর টিআইবি বলছে সব রাজনৈতিক দলই পুলিশকে ব্যবহার করেছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। বাহিনীর সংস্কারে বিশেষ কমিশনের প্রস্তাব সংস্থাটির। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বেশিরভাগ থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত কাজে ফেরেনি তাদের অনেকেই। চাকরি হারিয়েছেন আইজিপি সহ উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাই। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় 1,20,000। এ সময় বরাদ্দ বেড়েছে 433%। ক্যাডার কর্মকর্তাদের জন্য উচ্চ পর্যায়ে 178টি নতুন পদ তৈরি হয়। জনবল নিয়োগের বড় অংশই দলীয় ও রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সাবেক কর্মকর্তারা বলছেন, বাহিনীর নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। রাজনৈতিক পরিচয় ও এলাকা এই দুই বিবেচনায় চলে পোস্টিং। রাজনৈতিক সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় পেশাদার বাহিনী হিসেবে সুনাম হারায় পুলিশ। এই যে এত কিছুর পরে আমরা এখন সংস্কারের কথা বলছি, এই যে ধরনের দেশ স্বাধীন হলো 53 বছর, আমরা তো পুলিশের যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, এটা একই রকম দেখে আসছি। এখানে কিন্তু পরিবর্তন নাই। সবাই যখন যারা ক্ষমতায় এসছে তারাই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করেছে। এর থেকে কেউ বের হতে পারে না। আইন বহির্ভূত কর্মকাণ্ড এগুলো কিন্তু করা হয়েছে, তো এগুলোর দায়ভার তো এখন সবাই নিতে হবে। বাহিনীকে সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠনের পাশাপাশি পুলিশ অভিযোগ কমিশন করার তাগিদ দিচ্ছে টিআইবি। 2007-এর যে খসড়াটি আছে সেটাকে আমরা মনে করি অনতিবিলম্বে যোগ্যোপযোগী করে আইনটাকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনটার সংস্কার সম্পন্ন করা উচিত, অনুমোদন করা উচিত অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং পরবর্তীতে নির্বাচনের পর প্রথম অধিবেশনে সেটাকে র্যাটিফিকেশন করার দায়বদ্ধতা নিশ্চিত করা উচিত। ডিএমপি ও ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ এবং রেঞ্জ ডিআইজি, এসপি, ওসি পদে 15 বছর ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু জেলার কর্মকর্তাই পদায়িত হয়েছেন। বঞ্চিত হয়েছেন সৎ ও পেশাদার অফিসাররা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার 2 স্বজনের সহযোগিতায় মাত্র 4 মাসে 12,000 ভরি স্বর্ণ লোপাট, এমন দাবি ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের। তারা জানান, রাজনৈতিক প্রভাবে দুদকের মামলা চার্জশিট থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। তার বিরুদ্ধে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। 2009 সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি। পরে ব্যাংকের ভল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে।
এ দুজনকে সাথে নিয়ে ভোল্টের 12,000 ভরি স্বর্ণ লুট করার অভিযোগ তাদের বিরুদ্ধে। 2009 থেকে 18 সাল পর্যন্ত সমবায় ব্যাংকে বেশিরভাগ নিয়োগ দেয়া হয় মহিউদ্দিনের গ্রামের বাড়ির লোকজনকে। 2020 সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় 4 মাসে 150 কোটি টাকা দামের বিপুল স্বর্ণ গায়েব হয়ে যায় ব্যাংকের ভোল্ট থেকে। পরের বছর স্বর্ণ চুরির স্বপ্রণোদিত মামলা করে দুদক। 1 নম্বর আসামি সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। আসামি আরও 8 জন, তবে চার্জশিট থেকে বাদ দেয়া হয় প্রধান আসামিকে। আমাকে পাত্তাই দেয় না, আর সব তো তার এখানে জিএম যে ছিল সে তাকে তদবির করি একজন অধিদপ্তরের একজন এর অতিরিক্ত নিবন্ধককে সে এখানে চুক্তিভিত্তিক আনছে, সব তার লোক। আর কথায় আমাদেরকে আগামী মিটিংয়ে চেক করবে। ভল্ট থেকে স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় ধামাচাপা দিতে সব চেষ্টাই করেন মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা করে স্থগিত করান। সমবায় অধিদপ্তর থেকে একটা কমিটি করা হয়েছিল, এবারে ওনার তদন্ত আসছিল, পরবর্তী তদন্ত হয় নাই। তখন আমরা পরবর্তীতে জানতে পারছি যেটা কোর্টে মামলা করে তদন্ত না হওয়ার জন্য একটা স্ট্যাটাস কো বা একটা রায় নিয়ে আসছে। বর্তমানে সমবায় ব্যাংকের ভোল্টে বন্ধক 8,348 ভরি স্বর্ণ। বিপরীতে ঋণ দেয়া আছে 30 কোটি 12 লাখ টাকা। স্বর্ণ চুরির ঘটনায় অনেক গ্রাহক ব্যাংকের ভোল্ট থেকে স্বর্ণ তুলে নিচ্ছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা। বলেন, জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। সন্ত্রাসী ও জঙ্গিরা ছাড় পাবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সভায় উপদেষ্টারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে পরে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেন, গুজব ছড়িয়ে সাভারের গার্মেন্টসে সংঘর্ষ ঘটানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে উস্কানি দেয়া হয়। যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, এবারও জাঁকজমকপূর্ণ পূজা হবে। চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তি চুক্তি হওয়ার পর একটি গ্রুপ অস্ত্র জমা দেয়নি, তারাই পরিস্থিতি ঘোলাটে করছে। ইউপিডিএফ জেএসের তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটছে সেটা বিচার বহির্ভূত হত্যা নয়, সংঘর্ষ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তার পানি কমায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরের 4 জেলার বন্যা পরিস্থিতি। তবে এখনও নিচু এলাকা সহ তলিয়ে আছে অনেক ফসলি জমি ও রাস্তাঘাট। এর মধ্যেই তীব্র নদী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন স্থাপনা। ভুক্তভোগী পরিবারগুলো আশ্রয় নিচ্ছে রাস্তা, বাঁধ ও ফাঁকা জায়গায়। 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয় লালমনিরহাটের 4 উপজেলার বিস্তীর্ণ এলাকা। তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি, রেল লাইন। পানি উঠে ঘরবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার থেকে পানি কমতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, তবে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। চতুর্পাশে তো বন্ধ, বেড়াইতে পারিনি। এই যে একটু মানুষের বাড়ি যে কাজ কাম করি খামার, সেটাও তো বন্ধ হয়ে আছে। একটাই দাবি, নদী খনন করুক, নদী গভীরতা করুক, রাস্তাঘাট যারা ভাঙছে সেটা ঠিকঠাক করে দেব। তবে ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোচা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চিনাতুলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি।
তীব্র ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারী উপজেলার বিভিন্ন এলাকা। গত 3 দিনে এইসব এলাকায় আশ্রয় হারিয়েছে অর্ধশত পরিবার। ঝুঁকিতে আছেন অনেকে। বিকল্প আশ্রয়ের অভাবে ভুক্তভোগী পরিবারগুলো আশ্রয় নিচ্ছে রাস্তা, বাঁধ ও ফাঁকা জায়গায়। 25 থেকে 30টা বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরও কমপক্ষে 50 থেকে 100টি বাড়ির মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 3 দিন থেকে এখানে ভাঙতেছে, মোটামুটি খুবই ভাঙতেছে, যা কোনো কাজও হবার আছে না। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও মিলছে না তেমন সাড়া। বাঁধ বা আমাদের প্রোটেক্টিভ ওয়াল অথবা সরকারি গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা, শুধুমাত্র আমরা সেগুলোতে জরুরি বাজেট থেকে কাজ বাস্তবায়ন করে থাকি। এর বাইরে কাজগুলো করতে গেলে আমাদের বাজেট বরাদ্দ পেতে হয়। এসব এলাকায় শুধু নদী ভাঙনই নয়, বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য পরিবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ কার্যক্রমের 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার তহবিলে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি 1,91,00,000 টাকা উত্তরবঙ্গ সহ কয়েকটি এলাকায় বন্যা দুর্গতদের জন্য ব্যয় হবে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার কারণে সরকারি তহবিলে অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন দুই সমন্বয়ক। জানান স্বচ্ছতার সঙ্গে পূর্ণাঙ্গ অডিট কার্যক্রমের জন্য 21 দিন সময় নেওয়া হয়েছে। অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি। তহবিলের 1,91,00,000 টাকা স্থানীয় প্রশাসন ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। 3 জনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে, যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। সুশাসন নিশ্চিতে অনিয়ম, দুর্নীতি ও শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের এই উদ্যোগ কারসাজিকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে উদ্যোগ অব্যাহত রাখা গেলে অনিয়ম করতে সাহস পাবে না কারসাজিকারীরা। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিএসইসি। এ তালিকায় রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ সাবেক 5 মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা, যাদের বিও হিসাবও স্থগিত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ যায়নি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম ও তার ছেলে জুহায়ের শাহরিয়ার সহ 11 ব্যক্তি। সবশেষ কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরু ও তার সহযোগী ক্রিকেট তারকা সাকিব আল হাসানকেও জরিমানা করা হয়। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে উদাহরণ তৈরি হবে আগামীর জন্য। যদি রং প্লে করে তার জন্য তো শাস্তি থাকতেই হবে এবং সেইটা যেন সবসময় একই রকম ফেয়ার থাকে আর কি, মানে উদ্দেশ্যমূলক না হয়, তাইলেই হয়, তাইলে মানুষের কনফিডেন্স ফিরে আসবে এবং এটা তো অবশ্যই বাজারের জন্য একটা বার্তা। তবে এই প্রথম দিকে এটার জন্য একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। তাদের মতে সাময়িক অস্থিরতা বিরাজ করলেও এই সংস্কারে স্থিতিশীলতা ফিরবে শেয়ার বাজারে। এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে, ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। 5ই আগস্টে যে আপনার একটা পটপরিবর্তন হলো, তার ফলে কী হলো, আপনার এরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে আছেন বা কেউ পুলিশ হেফাজতে আছেন। তা আমার মনে হয় যে এই ধরনের রিফর্মসের কারণে আস্তে আস্তে ফিরে আসবে মানুষের মধ্যে। 2010 সালে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিনিয়োগকারীদের আর আস্থা ফেরানো যায়নি। তবে সাধারণ বিনিয়োগকারীরা জানান, দীর্ঘদিন পর কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু রাজধানী ও এর আশেপাশেই নয়, ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলাতেও। এরই মধ্যে কয়েক জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মশক নিধন কার্যক্রমে স্থবিরতা ও সচেতনতার অভাবে ডেঙ্গু তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
যশোরে এ পর্যন্ত মোট 433 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যার অর্ধেকই শনাক্ত হয়েছে গত মাসে। এ সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। পরিস্থিতি উত্তরণে মশক নিধন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি হয়েছে 14 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ডাক্তার দেখানোর পরে আমার পজিটিভ আসার পরে ময়মনসিংহে আমি ভর্তি হই। ওরা টেস্ট করে দেখে ডেঙ্গু পজিটিভ, ওইখান থেকে পুরো এখানে আনা হয়েছে। এখান থেকে আনার পরে এখানে আমি আপাতত ভর্তি আছি। রাজশাহীতে চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 224 জন। এদের মধ্যে মারা গেছেন 2 জন। প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী। আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে ডেঙ্গু স্পেশাল টিম গঠন করা হয়েছে। তো তাদেরকে আমরা সর্বাত্মক সেবা দিচ্ছি। 50 বেডের একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডও গঠন করা হয়েছে। ডেঙ্গু রোগীকে আমরা সেখানে রেখেই সেবা প্রদান করছি। ঢাকার দুহার উপজেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি পালন করছে মেহেরপুর পৌরসভা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে দোহার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম আরমান। শামীম, দোহারের ডেঙ্গু পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? কর্তৃপক্ষ কিরকম প্রস্তুতি নিচ্ছে বা কিরকম কার্যক্রম রয়েছে তাদের, আর আসলে সেখানে বসবাসকারীরা কতটুকু সচেতন এই বিষয়ে? আসলে আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু ঢাকার যে দোহার সেখানে কিন্তু ডেঙ্গুতে অনেকেই আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 122 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসের হিসাব মতে সেখানে কিন্তু 26 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত গতকাল পর্যন্ত 4 জন কিন্তু ভর্তি রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন এ ব্যাপারে কিন্তু তারা সবসময় সচেতন, কিন্তু অনেক বিশেষ করে যে মানুষ তারা কিন্তু সাধারণ মানুষ অনেকে সচেতনতার অভাবের কারণে কিন্তু এমনটা হচ্ছে। তার কারণে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু উপজেলায় মাসিক যে মিটিং সেখানে কিন্তু তারা উল্লেখ করেছেন এবং সেখান থেকে একটি বার্তা দিয়েছেন তাদেরকে সচেতনতা করার লক্ষ্যে, এবং সে লক্ষ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তাদের নার্স দিবাগত রাত বিশেষ করে সারাদিন তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তারা সচেতনতা বৃদ্ধি করছেন এবং এ ব্যাপারে কিন্তু প্রত্যেক যারা উদাসীন তাদেরকে সচেতন করার জন্য তাদের যা যা করণীয় সেটা তারা করছেন। এবং এই দায়িত্বশীল আচরণের পাশাপাশি তারা যেমনটা আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং এ বিষয়ে কিন্তু উপজেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু জোরসোর কিন্তু তারা কাজ শুরু করেছেন। এবং আজকে কিছুক্ষণ আগেও আমি খবর নিয়েছি সেখানে 4 জন গতকাল পর্যন্ত যে 4 জন ছিল তারাই ভর্তি রয়েছেন। 9টার পর আবার কেউ আসে কিনা সেটা আপনাদেরকে জানাতে পারবো। তো ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গুর সর্বশেষ খবর ছিল আমার কাছ থেকে। দোহার থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া আজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর 6টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। সকাল 9টায় পূজার মধ্যে দিয়ে শেষ হবে মহালয়ার আনুষ্ঠানিকতা। এর আগে মণ্ডপে মণ্ডপে দেবীর মূর্তিতে চক্ষুদান করা হবে। আগামী 9 অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে 10, 11 অক্টোবর মহাসপ্তমী, মহাষ্টমী এবং 12 অক্টোবর মহানবমী ও দশমী বিহিত পূজার মধ্যে দিয়ে শেষ হবে দেবী বিসর্জন। শাস্ত্রমতে এবার দেবীর আগমন ঘটবে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে। এবছর সারা দেশের প্রায় 32,000 পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, মহালয়ার আনুষ্ঠানিকতা উদযাপন নিয়ে জানতে চাই।
দেবী দুর্গার আগমনের অনুষ্ঠান আসলে মহালয়া, এবং আমরা আজকে সকাল থেকেই অর্থাৎ সূর্যোদয়ের পর থেকেই আনুষ্ঠানিকতা দেখতে পেয়েছি। এখানে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লোকারণ্য ছিল। এখানে আপনি জানেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর বধের যে শ্লোকটা সেটার উপরেই কিন্তু আমাদের এই বাঙালি হিন্দু যারা রয়েছে তাদের একটি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই শ্লোকটার মধ্য দিয়ে। এবং আজকে সকালেও কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সেই শ্লোকটা বেজে উঠেছে এবং অগণিত এখানে দর্শক শুভানুধ্যায়ী তারা এসেছেন এবং এখানে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখনও কিন্তু প্রচুর মানুষ এখানে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে তাদের যে উৎসব পালনের যে প্রস্তুতি সেটা নিচ্ছেন। আরেকটি বিষয়, এখানে আপনি জানেন যে সকাল থেকেই মন্দিরে মন্দিরে আমরা রমনা মন্দিরে দেখেছি, আমরা স্বামীবাগ মন্দিরে দেখেছি, লোকনাথ মন্দিরে, সেখানেও কিন্তু আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। আর যেটা বলছিলাম, ভক্তরা এখানে এসেছেন, তাদের একটি কিন্তু চাওয়া ছিল যে পৃথিবীতে বা বাংলাদেশের যে অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে যেন তারা মুক্ত হতে পারেন। এই জন্যই দেবীর কাছে তারা এই ধরনের প্রার্থনা করবেন। এবং এক বছর পরে দেবী দুর্গা পৃথিবীতে আসছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমীতে এই কয়েকটা দিন প্রচুর তারা দেবীকে এখানে যে উৎসবটা আছে সেই উৎসবটা পালন করবেন। আরেকটি বিষয়, যেমনটি বলা হচ্ছে যে শাস্ত্রমতে এবার হাতি বা গজে দেবী দুর্গা চলে যাবেন, তার আগে তিনি আসবেন পালকিতে আসা মানে হলো যে পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়বে, প্রাণনাশের একটা শঙ্কা থাকবে। আর তিনি যাবেন গজ বা হাতিতে, যেটা দেবী দুর্গার সবচেয়ে প্রিয় বাহন। সেই বাহনে যাওয়ার ফলে পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে এবং শস্য শ্যামলায় ভরে উঠবে বলে এখানে শাস্ত্রমতে বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু ভক্তবৃন্দরাও প্রার্থনা করছেন বা আশা করছেন যে দেবী দুর্গা আসবেন, অসুর বিনাশিনী তিনি, এবং সব কিছু বিনাশ করে তিনি পৃথিবীকে সুখ শান্তিতে ভরে দিয়েই তিনি চলে যাবেন এই মর্তে থেকে স্বর্গে। জি, বুদ্ধদেব কুণ্ডু ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন জেলায় প্রস্তুত করা হচ্ছে পূজা মণ্ডপ। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়াতে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত পরিশ্রম করে প্রতিমা কারিগররা তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের প্রতিমা। বৈরী আবহাওয়া ও দেশে চলমান পরিস্থিতির কারণে এবার প্রতিমা কম তৈরি হয়েছে বলে জানান প্রতিমা কারিগররা। অন্য বছর তো এবার পরিস্থিতি খারাপ, এই জন্যই মনে করেন আমরা বানান ঢিল দিয়েছিলাম। আবহাওয়ার কারণে তো খুবই সমস্যা, ঠাকুর শুকাচ্ছে না, কাঁচাই আছে, এইগুলো ঠাকুরের সমস্যা, দূরে দূরে নিয়ে যাওয়া লাগে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্ত জেলা নওগাঁয় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় কম বলে জানান ব্যবসায়ীরা। পূজার খরচাটা কম, যেরকম আমাদের যেরকম মজুরি, হয়তো ধরেন যে একটা প্রতিমা ছিল 20,000, সেটা হচ্ছে 8,000, 10,000। তারপরে যেটা ছিল হয়তো 10,000, সেটা হয়তো 6,000, 5,000, 6,000, 7,000। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে দুর্গা উৎসবে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপগুলোয় 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আপনারা যদি আমাদেরকে তথ্য দেন, আমাদের প্রশাসনের কোনো অংশ অথবা আমাদের যে কোনো কিছু, আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা আমাদের যদি কোনো আন্তরিকতার ঘাটতি আপনাদের চোখে পরিলক্ষিত হয়, অবশ্যই বিষয়টা আমাকে জানাবেন। এবার সিরাজগঞ্জে 499টি, নওগাঁয় 753টি এবং লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। শিক্ষককে হত্যার জেরে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেঙ্গি স্কয়ার মহাজন পাড়ায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় মঙ্গলবার বিকেল 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নানা সমস্যায় জর্জরিত বরিশালের বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক। সম্প্রতি হাসপাতালটির কিছুটা সংস্কার করা হলেও জরাজীর্ণ হয়ে পড়ে আছে পাশেই থাকা ক্লিনিকটি। হাসপাতাল ও ক্লিনিকে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি, এটি সাধারণ চিত্র দেশের বেশিরভাগ হাসপাতালে। তবে বিপরীত পরিস্থিতি বরিশাল বক্ষব্যাধি হাসপাতালে। ২০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি অর্ধেকের কম। সম্প্রতি হাসপাতালটি সংস্কার হলেও পর্যাপ্ত জনবল না থাকায় প্রত্যাশিত সেবা মিলছে না। ২ জন মেডিকেল অফিসার থাকলেও নেই প্রধান সহকারী, অফিস সহকারী ও নিরাপত্তা কর্মী। ১৩টি পদের বিপরীতে কর্মরত ৮ জন। রোগী বহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। চিকিৎসা মোটামুটি ভালোই, কিন্তু হয়তো আরো লোকজন হইলে বা আরো চিকিৎসা ব্যবস্থা আরেকটু ভালো হলে আর একটু ভালো হইবে। এদিকে ক্লিনিকের ১৭টি পদের বিপরীতে কর্মরত ১১ জন। এর মধ্যে মেডিকেল অফিসার পদসহ বেশ কয়েকটি পদ শূন্য। এছাড়া অনেক যন্ত্রপাতি না থাকায় সেবা দিতে চ্যালেঞ্জে পড়তে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসা সেবা দেওয়া এবং নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। স্টোর রুম এবং একটি ওয়ার্ড এখনো পুরোপুরি সংস্কার হয়নি, যে কারণে আমাদের যেসব ওষুধপত্র থাকে এই ওষুধপত্রগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বড় নিয়োগগুলো শেষ করে হাসপাতাল নিয়োগে যাব এবং তাহলে মনে হয় যে এখানে যে ছোট ছোট ২-১টা পদ আছে সে পদগুলো যদি পূরণ করতে পারি, আর আমরা যেহেতু অবকাঠামো চালু করতে পারছি, যদি রোগী ভর্তি হয়ে যায় আমরা মনে হয় এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ১৯৬৫ সালে বরিশালের আমানতগঞ্জে স্থাপিত হয় বক্ষব্যাধি হাসপাতাল। পরে নির্মাণ করা হয় ক্লিনিকও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা ও হাটকালুগঞ্জ এলাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি দিয়ে মাথাভাঙ্গা নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। হাটকালুগঞ্জে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে সুফল মিলছে না। অন্যদিকে দীর্ঘদিনের দাবির পরও হাতিকাটায় তৈরি হয়নি স্থায়ী সেতু। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে সদর উপজেলার হাতিকাটা ও হাটকালুগঞ্জে পারাপারের ভরসা বাঁশের সাঁকো। স্থানীয়রা জানান, হাতিকাটা পথে নদী পার হয়ে তালতলা, হাজরাহাটি, বেলেপাড়া, মনিরামপুর সহ বহু গ্রামের মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই জায়গায় স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বছর থেকে দেখতেছি, বুদ্ধি হয়ে গেছে ২০ বছর থেকে। নৌকা ৩ মাস চলে, তারপরে সাঁকো দিয়ে পার হওয়ার হয়। ব্রিজ হলে আমাকে আরো ভালো হয়, জনগণের দুর্ভোগ কষ্ট কমে। হাটকালুগঞ্জে ব্রিজ হয়েছে প্রায় ৩ বছর আগে, তবে সংযোগ সড়ক না থাকায় ৭ কোটি টাকার সেতুটি কাজে আসছে না। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলছে পারাপার। 18 মাস টাইম দিল, এখন 18 মাস টাইম তো দূরে থাক, কাজ বন্ধ, আর এই লোকজন সব তো নেই। 3 বছর হয়ে গেল ব্রিজটা। ব্রিজের 2 পাশে ধরেন আমাদের রোড নেই, এই জন্য আমাদের ধরেন এই সমস্যাটাই ভোগান্তি। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে হাটকালুগঞ্জ পীরপুরগঞ্জ ব্রিজের সংযোগ সড়ক তৈরির কাজ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রশাসন বলছে, হাতিকাটা তালতলাতেও ব্রিজ হবে। মাথাভাঙ্গা নদীর উপরে আমাদের যে 92 মিটার ব্রিজের কাজ চলমান আছে, নির্মাণ কাজ আমরা প্রায় শেষ করে নিয়েছি। মাস 2-এর ভিতরে হয়তো অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করে বছরের শেষ নাগাদ আমরা ব্রিজটি চালু করতে পারবো বলে আশা করি। তালতলায় যে একটি সাঁকো রয়েছে, যেটি আমরা জেনেছি, ওখানেও খুব দ্রুত এলজিডি কর্তৃক ওখানে একটি ব্রিজ করার প্রস্তুতি মোটামুটি সেটাও চলমান আছে। এই দুটি পথে চুয়াডাঙ্গা মেহেরপুরের অন্তত 22 গ্রামের বাসিন্দা চলাচল করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যানজটের পর সড়কের অন্যতম সমস্যা যানবাহনের হর্নের তীব্র আওয়াজ। ঢাকা শহর হর্নমুক্ত করতে কার্যক্রমের ঘোষণা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অক্টোবর-নভেম্বরে রাজধানীর প্রধান সড়কে এবং ডিসেম্বর-জানুয়ারি থেকে ঢাকা জুড়েই চলবে এ আয়োজন। মঙ্গলবার বিমানবন্দর সংলগ্ন 3 কিলোমিটার সড়ককে হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন। প্রতিদিনই হর্নের আইন ভাঙার মহোৎসব চলে ঢাকা শহরে। আইন মানতে নয়, ভাঙতেই যেন তারা অভ্যস্ত। হর্নের অতিরিক্ত ব্যবহার পরিণত হয়েছে শব্দত্রাসে। তাই তো ঢাকা সড়ককে হর্নমুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো আজ থেকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাকে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়, যেখানে হর্ন বাজালে গুনতে হবে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরে আয়োজন করা হয় সচেতনতামূলক র্যালি। তুলে ধরা হয় শব্দ দূষণের ক্ষতিকারক দিক। পরে আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ তার। আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এমন সিদ্ধান্তে খুশি এলাকায় বসবাসকারী ও সড়ক ব্যবহারকারীরা। তারাও চান আইনের সঠিক প্রয়োগ। আমরা যারা ড্রাইভিং করি সবাই সঠিক নিয়মটা পালন করি না। একটি মহাসড়ক, অথচ লেন মানার যে নীতি রয়েছে তার তোয়াক্কা করছেন না কোনো চালকই। তারা বলছেন, যদি এই লেন মানতে বাধ্য করা না যায় তাহলে হর্ন দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। পরিবহন নেতারা বলছেন, চালকদের নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়েছে, করা হচ্ছে মনিটরিং। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলান্টিয়ার দিয়েছি, এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল, সচিবালয় ও দেশের বিভিন্ন বিমানবন্দর এলাকার সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ অতি ভারী বর্ষণ হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় এই ৩ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।